দাদা, আপনি তাহলে শেষমেশ আমার দুই ছেলের জন্য মেয়ে দেখেই ফেললেন। তা যাক, আজকে আমি খুব খুশি আপনি আমার দুই ছেলের জন্য সুন্দরী মেয়ে দেখেছেন। আচ্ছা দাদা, আমি তো আর সহ্য করতে পারছি না, কই আমাকে ফটো দুটো দেখান। আমি ফটো দেখানোর জন্যই তো আপনার কাছে এসেছি। দেখুন, দুটো মেয়ে অনেক দেখতে সুন্দরী, আর এদের গায়ের রঙ খুব ফর্সা, ঠিক আপনি যেমনটা চাইছেন তেমনই। এই বলে ঘটক মশাই মেয়ে দুটোর ফটো দেখায়। অঞ্জনা দেবী তার বড় ছেলে বিষ্ণুর জন্য বিপাশা নামের মেয়েকে পছন্দ করে, আর সেবুর জন্য শিল্পা নামের মেয়েকে পছন্দ করে। অন্বেষা দেবী যখন মেয়ে দুটো ছবি দেখছিল, তখনই তার দুই ছেলে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে আসে। ছোট খোকা, বড় খোকা, এদিকে আয়, তোদের জন্য আমি মেয়ে দেখেছি। ঘটক মশাই আমাকে দুটো সুন্দরী মেয়ের ছবি এনে দেখাচ্ছে, আমি আর না বলতে পারছি না। আচ্ছা বাবা, তোরা রাজি তো? মা, তুমি যেদিন বলবে আমি সেদিনই বিয়ের জন্য রাজি আছি, আর তোমার পছন্দই আমার পছন্দ। তবে আমি শিবুর উত্তরটা দিতে পারছি না, এবার তুমি শিবুকে জিজ্ঞাসা করে নাও ও বিয়ে করবে কিনা। দেখ খোকা, আমি তোদের দুই ভাইয়ের বিয়ে একসঙ্গেই দিতে চাই, একই মণ্ডপে। কিরে শিবু, তুই কি আমার পছন্দের মেয়েকে বিয়ে করবি? দেখ, আমি তোর জন্য সুন্দরী মেয়ে দেখেছি, আমি চাই আমার বাড়িতে দুটোই সুন্দরী বৌমা আসুক। মা, আমি এখন বিয়ে করতে পারবো না, দাদার বিয়েটা হোক, তারপর আমি বিয়ে করব। আমি আর দাদা দুজনেই যদি একই সঙ্গে বিয়ে করি, তাহলে আমাদের ব্যবসাটা কে সামলাবে? বিয়ের চক্করে তো আমাদের ব্যবসাই ডুবে যাবে। তাই আমি এখন বিয়ে করতে চাই না, আগে দাদা করুক, তারপর আমি করব। এই বলে শিবু এবং বিষ্ণু অফিসে চলে যায়। আসলে তাদের দুই ভাইয়ের একটা বিজনেস ছিল, সেটা তারা দুই ভাই খুবই মনোযোগ দিয়ে সামলাতো। সেখান থেকে তারা দুই ভাই মাস গেলে মোটা টাকা ইনকামও করত। এভাবেই হাসি খুশিতে তাদের দিন কাটতে থাকে। অঞ্জনা দেবী চাইতো তার দুই বৌমা যেন সুন্দরী এবং ফর্সা হয়, তাই সে সবসময় সুন্দরী মেয়েদেরই সম্বন্ধ দেখতে থাকে। আর আজকেও ঠিক তাই হয়। কিন্তু শিবু মিথ্যা কথা বলে তার মাকে এড়িয়ে সেখান থেকে চলে যায়। অফিসে গিয়ে শিবু মনে মনে ভাবতে থাকে, আমি মাকে মিথ্যা কথা তো বলে দিলাম, আমি এখন বিয়ে করতে চাই না, কিন্তু আমি মাকে বলবো কিভাবে এই কথাটা? মা যদি একবার শোনে আমি এরকম একটা কাজ করে বসে আছি, তাহলে মা তো মনে হয় আমাকে বাড়ি থেকে বের করে দেবে। তখন আমি অর্পিতাকে নিয়ে কোথায় যাব? শিবু যখন মনে মনে এসবই ভাবতে থাকে, তখন তার দাদা সেখানে এসে বলে, কি রে শিবু, তুই কি ভাবছিস? এত তোর ফাইলের পাতাগুলো যে উড়ে উড়ে চলে যাচ্ছে, তোর কি সেদিকে কোনো জ্ঞান আছে? আচ্ছা তুই কি ভাবছিস বলতো, আমাকে একটু খুলে বল না, যদি আমি তোকে কোনো সাহায্য করতে পারি। না না, কিছু না, আসলে আমি একটা অন্য কথা ভাবছিলাম। এই বলে শিবু যেমন হোক করে বিষ্ণুর কথাটাকে উড়িয়ে দেয়। দেখতে দেখতে কিছুদিন কাটে। অঞ্জনা দেবী তার বড় ছেলে বিষ্ণুর জন্য বিপাশাকে বৌমা করবে বলে ঠিক করে। সেদিন ঘটক মশাইয়ের সঙ্গে কথাবার্তা বলে বিয়ের কথা ফাইনাল করার জন্য বলে দেয়। ওদিকে ঘটক মশাই বিপাশার পরিবারের সঙ্গে কথাবার্তা বলে তাদের বিয়ের কথা জানায়। এরকম ভাবে দেখতে দেখতে তাদের বিয়ের দিনও ঠিক হয়ে যায়। কয়েকদিন পরেই বিষ্ণু এবং বিপাশার বিয়ের দিন চলে আসে। না, আজকে যদি আমি অর্পিতাকে না নিয়ে আসতে পারি, তাহলে আমি আর ওকে কখনোই আনতে পারবো না। আমি আজকে দাদা বৌদির সঙ্গে বাড়িতে ঢুকবো। এই বলে শিবু সেখান থেকে চলে যায়। শিবুকে বিয়ে বাড়ির কোথাও দেখতে না পাওয়ার কারণে অঞ্জনা দেবী তাকে চারিদিকে খুঁজতে থাকে। এমনকি সে তার ছেলের বন্ধু বান্ধবদেরও জিজ্ঞাসা করতে থাকে, আচ্ছা তোমরা তো শিবুর বন্ধু, তোমরা কি শিবুকে কোথাও দেখেছো? ও কোথায় আছে বলো তো? না কাকিমা, আমরা তাকে কোথাও দেখিনি। আমরা ভাবলাম যে ও কাজে ব্যস্ত আছে, সেই জন্যই আমরা ওকে ডিস্টার্ব না করে এখানে দাঁড়িয়ে আছি। ও, আমি ভাবলাম হয়তো তোমরা দেখেছো। আমি ওকে কখন থেকে খুঁজছি জানো। এই বলে অঞ্জনা দেবী তাকে চারিদিকে খোঁজাখুঁজি করতে থাকে। অন্যদিকে বিষ্ণু এবং বিপাশার বিয়ে সম্পূর্ণ হয়। দেখতে দেখতে কিছুক্ষণ কাটে। বিষ্ণু এবং বিপাশা যখন বাড়িতে ফিরে আসে, তখন অঞ্জনা দেবী তাদেরকে বরণ করবে বলে গেটের সামনে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই শিবু একটা মেয়েকে নিয়ে হাজির হয়। শিবু, তুই এতক্ষণ কোথায় ছিলিস বাবা? আমি তোকে কখন থেকে খুঁজছিলাম, কিন্তু তোকে তো কোথাও খুঁজেই পেলাম না। তুই কোথায় ছিলিস বলতো? মা, তুমি তো চেয়েছিলে আমাদের দুই ভাইয়ের বিয়ে একসঙ্গে হোক, তাই তো? তবে হ্যাঁ, আমি একই দিনে বিয়ে করতে না পারলেও আমি তোমার জন্য নতুন বৌমা নিয়ে এসেছি। মা, এর নাম অর্পিতা, আমি অর্পিতাকে বিয়ে করে নিয়েছি। খোকা, এটা তুই কি করলি? আমি তোকে কতবার বললাম তোর জন্য আমি সুন্দরী ফর্সা মেয়ে দেখেছি, আর তুই এরকম একটা কালো মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিস। তুই কি জানিস আমার দেখা মেয়ের থেকে এই মেয়েটা কতটা কালো? মা, অর্পিতা কালো হোক বা ফর্সা, তাতে আমার কোনো কিছু যায় আসে না। অর্পিতাকে আমি পছন্দ করি, আর ওকে আমি কথা দিয়েছিলাম বিয়ে করব, তাই আজকে আমি ওকে বিয়ে করে নিয়ে চলে এসেছি। তুই একবার আমার বড় বৌমার দিকে তাকিয়ে দেখ, তোর বড় বৌদি কতটা সুন্দর, কত ফর্সা। আর নিজের বউয়ের দিকে একবার তাকিয়ে দেখ তো, অন্ধকারে তো একে খুঁজেই পাওয়া যাবে না। তুই কেমন বউ নিয়ে এসেছিস?
মা, তুমি অর্পিতাকে এরকম ভাবে অপমান করতে পারো না। তোমার কাছে যেমন তোমার বড় বৌমা সুন্দরী, তেমন আমার কাছে আমার অর্পিতা বউ সুন্দরী। আর তুমি যদি অর্পিতাকে গ্রহণ করতে না পারো, তাহলে তুমি আমাকে বলে দাও না, আমি অর্পিতাকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। শিবুর মুখে এই কথা শুনে অঞ্জনা দেবী এক প্রকার বাধ্য হয়েই তার 2 ছেলে এবং 2 বৌমাকে বরণ করে ঘরে তোলে। অঞ্জনা দেবী সেদিন থেকেই তার ছোট বৌমার উপর হিংসা করা শুরু করে, অন্যদিকে তার বড় বৌমাকে ভালোবাসা দিতে থাকে। বড় বৌমা ফর্সা বলে সে সবসময় তার গুণগান করে, কিন্তু অঞ্জনা দেবী তার কালো বৌমার গুণাগুণগুলো একদমই দেখতে পায় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, মা এই দেখুন, আমি কত সুন্দর একদম সাদা সাদা রসমালাই বানিয়েছি, আপনি একটু খেয়ে দেখুন। অর্পিতা, তুমিও এসো, তুমি একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। তুমি ওকে কেন দিতে যাচ্ছ? তুমি নিজে খাও, এটা তো পুরো তোমার গায়ের মতো সাদা ধবধবে হয়েছে। সত্যি, আর সত্যি টেস্টটাও কিন্তু দারুণ হয়েছে, একদম তোমার মতো সুন্দর। তুমি ছোট বৌমাকে একদমই এসব খেতে দিও না, ছোট বৌমা খেলে কি ওর গায়ের রং সাদা হয়ে যাবে? আপনি সবসময় আমাকে কালো বলে অপমান করেন মা, কিন্তু আমি তো আপনার কোনো ক্ষতি করিনি বলুন। তাছাড়া কালো ফর্সা এসব তো কারোর হাতে নেই, সবই তো উপরওয়ালার হাতে। তাহলে আপনি কেন এত অহংকার দেখান? দেখেছো কেমন বড় বড় কথা বলছে? এই জন্যই বলেছিলাম এরকম কালো মেয়েকে আমি কখনোই বৌমা করব না। কালো মেয়েকে দেখলেই আমার অসহ্য লাগে। এই, তুমি কি সারাদিন মেকআপ করে থাকতে পারো না? তুমি যদি মেকআপ করে থাকো তাহলে অন্ধকারে তো তোমাকে তবু একটু দেখা যাবে। এভাবেই অঞ্জনা দেবী তার ছোট বৌমাকে অপমান করে সেখান থেকে চলে যায়। শাশুড়ি মায়ের মুখে এরকম অপমান শুনে অর্পিতা খুবই কষ্ট পায়, তাই সে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন অতিবাহিত হয়। একদিন রাত্রিবেলা অঞ্জনা দেবী রান্নাঘরে জল নিতে যায়, আর তখন রান্নাঘরে তার ছোট বৌমাও উপস্থিত থাকে। কে কোথায় আছো? এদিকে এসো। কে কে ওখানে? আমি কি তাহলে ভূত দেখে ফেললাম? বড় খোকা, ছোট খোকা, বৌমা, তোমরা কোথায়? এই বলে অঞ্জনা দেবী চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। সঙ্গে সঙ্গে সেখানে বাড়ির সকলে এসে উপস্থিত হয়। শিবু সেখানে এসে তাড়াতাড়ি রান্নাঘরের লাইটটা জ্বালায়। মা, তুমি কাকে দেখে চিৎকার করছো? এটা তো তোমার ছোট বৌমা অর্পিতা। তুমি অর্পিতাকে ভূত ভেবেছিলে নাকি? খোকা, তুই কাকে বিয়ে করে এনেছিস বলতো? এরকম অন্ধকারে দাঁড়িয়ে থাকলে আমি কি ভাববো বল? দেখ, অন্ধকারে দাঁড়িয়ে ছিল তো পুরো ভূতের মতো দেখাচ্ছিল, শুধু চোখগুলো জলজল করছিল, তাই আমি খুবই ভয় পেয়ে গেছি। অঞ্জনা দেবীর কথা শুনে সকলেই হেসে ওঠে, কিন্তু অর্পিতার খুবই কষ্ট হয়। এভাবেই সময় কাটতে থাকে। একদিন অঞ্জনা দেবী সিঁড়ি থেকে পা মচকে পড়ে যায়। বড় বৌমা, তুমি কোথায়? ও বড় বৌমা, তাড়াতাড়ি এদিকে এসো। অঞ্জনা দেবীর কথা তার বড় বৌমা শুনতেই পায় না, কারণ সে নিজের রুমে কানে হেডফোন লাগিয়ে বসেছিল। আসলে অঞ্জনা দেবী তার বড় বৌমাকে সবসময় মাথায় তুলে রাখতো, তাই সে নিজের রুম থেকে বাইরে বেরোতো না। অন্যদিকে অঞ্জনা দেবী তার ছোট বৌমা অর্পিতাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো। সেদিন অঞ্জনা দেবী পা মচকে পড়ে যাওয়ার কারণে সে তার বড় বৌমাকে ডাকাডাকি করলেও তার বড় বৌমা কিছুতেই বাইরে বেরিয়ে আসে না, কিন্তু তার ছোট বৌমা তৎক্ষণাৎ সেখানে ছুটে আসে। মা, কি হয়েছে আপনার? আপনি ডাকছেন কেন? এত চিৎকার করছিলেন। ই বাবা, আপনার পা মুচকে গেছে। উঠুন, আপনি উঠুন তো আস্তে আস্তে, আমাকে ধরে উঠুন, আমি আপনার পায়ে বরফ লাগিয়ে দিচ্ছি। থাক থাক, তোমাকে আর আমার পায়ে হাত দিতে হবে না। তোমার হাত যদি আমার পায়ে লাগে তাহলে আমার পাটা একদম কালো হয়ে যাবে, ঠিক তোমার মতো। থাক বাবা, তোমাকে আমার পায়ে হাত দিতে হবে না, তুমি বরং আমার বড় বৌমাকে ডেকে আনো। শাশুড়ি মায়ের এই কথা শুনে অর্পিতার খুবই কষ্ট হয়। সে চোখে জল নিয়ে বিপাশার কাছে গিয়ে বলে, দিদি, মা সিঁড়ি থেকে পড়ে গেছে, তোমাকে তো অনেকক্ষণ ধরে ডাকছে, তুমি একবার চলো। মা আমাকে ডাকছে বলেই কি আমাকে যেতে হবে? কেন, তুমি গিয়ে একবার মাকে দেখতে পাচ্ছ না? মায়ের পায়ে একটু বরফ দিয়ে দিতে পারছো না? আমি তো এখন গান শুনছি, তাই আমি এখন যেতে পারবো না। দিদি, তাহলে তুমি সবই শুনতে পাচ্ছিলে, তবুও ইচ্ছা করে তুমি বাইরে যাওনি? আর মা তো আমাকে ওনার গায়ে হাতই দিতে দিচ্ছেন না, বলছে যে বড় বৌমাকে ডেকে নিয়ে এসো, এই জন্যই তো আমি তোমাকে ডাকতে এলাম। এই বলে বিপাশা তার শাশুড়ি মায়ের কাছে যায় এবং তাকে তুলে নিয়ে সোফার উপর বসিয়ে দেয়। সে ফ্রিজ থেকে বরফ নিয়ে এসে অর্পিতাকে বলে, এই অর্পিতা, নাও, তুমি বরফটা মায়ের পায়ে ঘষে দাও তো। না না, অর্পিতা কোনো কিছু করবে না, অর্পিতা আমার গায়ে হাত দেবে না, ও আমার গায়ে হাত দিলে আমি কালো হয়ে যাব, তার চেয়ে বরং তুমিই করো। শাশুড়ি মায়ের মুখে এই কথা শুনে
বিপাশা না বলতে পারে না, তাই তাকেই শেষ পর্যন্ত কাজটা করতে হয়। অঞ্জনা দেবীর পায়ে ব্যথার কারণে অর্পিতা তার সেবা যত্ন করতে শুরু করে, কিন্তু বিপাশা তার শাশুড়ি মায়ের ধারে কাছে আসা বন্ধ করে দেয়। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। আস্তে আস্তে অঞ্জনা দেবী অর্পিতার সেবা যত্নের ফলে সুস্থ হয়ে ওঠে। সুস্থ হয়ে ওঠার পর সে মনে মনে নিজের ভুল বুঝতে পারে। বড় বৌমা, তুমি কি ভুলে গেছো আমার শরীর অসুস্থ, আমার পায়ে চোট লেগেছে? তুমি একবারের জন্য তোমার খোঁজ খবর নিতে গেলে না, আমার রুমে গেলে না। ছোট বৌমা তো সবকিছু করেছে। আমি তোমাকে এত ভালোবাসি, আমি তোমাকে নিজের মেয়ের মতো দেখি, কিন্তু তবুও তুমি আমাকে একটুও দেখলে না। সারা দিন তুমি ফোনে ব্যস্ত থাকো, আর ছোট বৌমা বাড়ির সব কাজ করেও আমার কত খেয়াল রেখেছে, আমার কত দেখাশোনা করেছে। তাহলে ভাবুন, আপনি যাকে কালো বলে অপমান করছিলেন, আপনাকে তো আজকে সেই দেখেছে, তাই না? তাহলে আপনার কিসের এত অহংকার? সত্যিই তো ছোট বৌমা, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি বড় বৌমাকে অনেক ভালোবেসেছিলাম। আসলে আমি চাইতাম আমার দুই বৌমাই যেন সুন্দরী হোক। তবে আজকে ঈশ্বর আমার চোখ খুলে দিয়েছে, তুমি ফর্সা না হলেও তোমার অনেক গুণ আছে। সত্যি বলছি ছোট বৌমা, তুমি অনেক ভালো। তোমাকে আমি এতদিন ধরে এত অপমান অত্যাচার করা সত্ত্বেও তুমি আমার দেখাশোনা করেছো, আমাকে সুস্থ করে তুলেছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। মা, দেখলেন তো, আজকে যদি আমি আপনার সঙ্গে এই ব্যবহারটা না করতাম, তাহলে হয়তো আপনি আপনার ভুলটা বুঝতেই পারতেন না। আর সেই জন্যই আমি আপনার সঙ্গে এরকম ব্যবহার করেছিলাম। আপনি আমাকে ক্ষমা করে দেবেন। দয়া করে আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না মা। আপনি তো আমার মায়ের মতো, আপনি আমার গুরুজন, আর আপনি যদি এভাবে ক্ষমা চান তাহলে তো আমার পাপ হবে। এই শুনে অঞ্জনা দেবী খুবই খুশি হয়। সেদিন থেকে অঞ্জনা দেবী তার ফর্সা এবং কালো বৌমার মধ্যে কোনো রকমের ভেদাভেদ করে না, তাদের দুজনকেই সমান চোখে দেখে। এভাবে সে তার দুই বৌমাকে নিয়ে হাসি খুশি বসবাস করতে থাকে।